এমন কি হচ্ছে যে দিনের অনেকটা সময় কোথায় যেন চলে যাচ্ছে, হয়তো সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে বা ইউটিউবের একটার পর একটা ভিডিও দেখতে দেখতে, কিংবা ধরুন নতুন গেমটা শুরু করলে বা পছন্দের জাঙ্ক ফুড সামনে পেলে ব্যাস আর খেয়াও থাকে না। অথচ যখন জরুরি কিছু দরকার, যেমন ধরুন পরীক্ষার পড়া বা অফিসের কোনো কাজ, তখন মনোযোগটাই যেন বসে না, তাই না? যদি এই ছবিটা একটু পরিচিত লাগে, তাহলে আজকের আলোচনাটা কিন্তু শোনার মতো। আমরা আজকে ডক্টর ক্যামেরন শিপেহার একটা ধারণা নিয়ে কথা বলবো। অনেকে এটাকে ডোপামিন ডিটক্স বলেন। আমাদের হাতে ডক্টর শিপাহের কাজের উপর কিছু নোটস আছে, সেগুলো থেকেই বোঝার চেষ্টা করব ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, বিষয়টা খুবই সময়োপযোগী। আজকের আলোচনার মূল ফোকাসটা থাকবে ডোপামিন আমাদের ভেতরে ঠিক কিভাবে কাজ করে, কেন আমরা এত সহজে নানা ডিজিটাল বিনোদন বা ধরুন মুখরোচক খাবারে আসক্ত হয়ে পড়ি। আর ডক্টর শেপা যে ডোপামিন ডিটক্সের কথা বলছেন, সেই পদ্ধতিটাই বাকি, কিভাবে এটা এই চক্র ভাঙতে পারে আর এর থেকে কি কি উপকার হতে পারে। এগুলো নিয়ে সহজ করে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই যে ডোপামিন, প্রায় শোনা যায় এটা নাকি মস্তিষ্কের পুরস্কারের হরমোন বা রিওয়ার্ড হরমোন। এই নামটার কারণ কি? নামটা একেবারে ভুল না। ডোপামিন আসলে আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম, পুরস্কার পাওয়ার যে ব্যবস্থা, তার একটা প্রধান চালক। এটা আসলে একটা নিউরোট্রান্সমিটার, স্নায়ুকোষের মধ্যে বার্তা বয়ে নিয়ে যায় এরকম একটা কেমিক্যাল। যখন আমরা এমন কিছু করি যা আমাদের আনন্দ দেয় বা ধরুন তৃপ্তি দেয় বা টিকে থাকার জন্য জরুরি মনে হয়, যেমন ভালো কিছু খাওয়া, নতুন কিছু শেখা বা কোনো লক্ষ্য পূরণ করা, এমনকি আজকের দিনে সোশ্যাল মিডিয়ার লাইক পাওয়া, গেমে জেতা বা পছন্দের সিরিজ দেখা, তখনও মস্তিষ্কের কিছু অংশে ডোপামিন বের হয়। তার মানে এই ডোপামিন বের হওয়াটাই ওই ভালো লাগা বা পুরস্কার পেলামই ফিলিংসটা দেয়? হ্যাঁ, অনেকটা সেরকমই। শুধু ভালো লাগা না, ডোপামিন আমাদের মধ্যে ওই কাজটা আবার করার জন্য একটা টান বা মোটিভেশন তৈরি করে। মস্তিষ্ক যেন বলে, বাহ, এটা তো বেশ, এটা আবার করো। এটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করার একটা খুব শক্তিশালী বায়োকেমিক্যাল প্রসেস। আমাদের পূর্বপুরুষদের জন্য হয়তো শিকার খোঁজা বা নতুন খাবারের সন্ধান, এগুলোর জন্য খুব জরুরি ছিল এই সিস্টেমটা। কিন্তু এখনকার যুগে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে এই বিষয়টা বেশ জটিল হয়ে উঠছে, তাই না? একদিকে ডোপামিন মোটিভেশন দিচ্ছে, ভালো লাগা দিচ্ছে, যা দরকারি, কিন্তু অন্যদিকে সমস্যাটা কোথায় হচ্ছে? কখন এই স্বাভাবিক ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সমস্যাটা জটিল হচ্ছে মূলত দুটো কারণে: সহজলভ্যতা আর তীব্রতা। আজকের দুনিয়ায় ডোপামিন নিঃসরণকারী জিনিসগুলো, যে উদ্দীপকগুলো, সেগুলো অস্বাভাবিক রকমের সহজলভ্য আর পাওয়ারফুল। ধরুন আপনার স্মার্টফোনটাই, প্রত্যেকটা নোটিফিকেশন, লাইক, কমেন্ট, শেয়ার বা ওই যে ছোট ছোট রিল ভিডিও, এগুলো আমাদের ব্রেনে ঘন ঘন কিন্তু অল্প অল্প করে ডোপামিন ছাড়ে। ফাস্ট ফুড, বিশেষ করে বেশি চিনি, নুন বা ফ্যাটযুক্ত খাবারগুলো একই রকম দ্রুত আর তীব্র রিয়াকশন তৈরি করে। ভিডিও গেমগুলো তো ডিজাইনই করা হয় এমনভাবে যাতে ছোট ছোট পুরস্কার দিয়ে ডোপামিন বের হতে থাকে। এই যে অবিরাম স্টিমুলেশন, উদ্দীপনা, এর ফলে আমাদের মস্তিষ্ক ক্রমশ হাই লেভেলের ডোপামিনে অভ্যস্ত হয়ে পড়ে। অনেকটা নেশার মতো, যেখানে একই ফিলিংস পেতে ডোজ বাড়াতে হয়। এখানেও কি তেমনই কিছু? মস্তিষ্ক কি সাধারণ কম উত্তেজনার কাজে আর রেসপন্ড করে না? ওই দিকেই যায়। যখন মস্তিষ্ক সবসময় তীব্র আর তাৎক্ষণিক পুরস্কার পেতে থাকে, তখন তার এক ধরনের টলারেন্স বা সহনশীলতা তৈরি হয়। হলো, আগে যেটুকু ডোপামিনে যে আনন্দ হতো, এখন একই অনুভূতি পেতে তার চেয়ে বেশি উদ্দীপনা লাগে। এর একটা বড় এফেক্ট পড়ে সেই সব কাজের উপর যেগুলোতে রিওয়ার্ডটা সঙ্গে সঙ্গে আসে না বা যেগুলোতে খাটুনি বেশি। যেমন ধরুন একটা বই পড়া বা কোনো জটিল সমস্যার সমাধান করা বা ধরুন লম্বা সময় কোনো প্রজেক্টে কাজ করা। এগুলোতে ডোপামিন বেরোয় অনেক ধীরে আর কম পরিমাণে। ফলে ওই হাই ডোপামিনে অভ্যস্ত মস্তিষ্ক এই কাজগুলোকে বোরিং বা ভালো লাগছে না বলে মনে করতে শুরু করে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কারণেই কি পড়াশোনায় মন বসানো বা ধরুন অফিসের কাজ শেষ করা বা নতুন কিছু শেখা, এই জরুরি কাজগুলো এত কঠিন লাগে? কারণ মস্তিষ্ক আসলে ওই সহজ চটজলদি আনন্দের দিকেই টানছে। একদম। আমাদের মস্তিষ্ক আসলে বিবর্তনের ধারায় সবসময় কম কষ্টে বেশি রিওয়ার্ড বা শক্তি বাঁচানোর পথ খোঁজে।
যখন সে একবার শিখে যায় যে কয়েকবার স্ক্রিনে টাচ করলেই বা একটা চিপসের প্যাকেট খুললেই ব্যাস সাথে সাথে ভালো লাগার অনুভূতি পাওয়া যায়, তখন সে কেন আর কষ্ট করে লম্বা সময়ের কোনো লক্ষ্যের পেছনে ছুটবে, যেখানে পুরস্কার পেতে দেরি হবে, অনিশ্চয়তা আছে আর খাটতেও হবে। এখানে তৈরি হয় ওই অনীহা, কাজ ফেলে রাখার অভ্যাস, যেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন। আর এই অভ্যাসটাই কি আমাদের ধীরে ধীরে অ্যাডিকশনের দিকে ঠেলে দেয়? যেমনটা দেখি টিকটক বা ইউটিউব শর্টস দেখতে বসলে ঘন্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। হ্যাঁ, ব্যাপারটা সেদিকেই যায়। দেখুন, এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো এই প্ল্যাটফর্মগুলোর ডিজাইন কিন্তু আমাদের এই সাইকোলজিক্যাল দুর্বলতাগুলোকেই কাজে লাগায়। ছোট, খুব আকর্ষণীয়, সহজে হজম হয় এমন কন্টেন্ট একটার পর একটা আসতেই থাকে। ওই যে এন্ডলেস স্ক্রলিং, অ্যালগোরিদম যা আমাদের পছন্দ বুঝে কন্টেন্ট সাজিয়ে দেয়, এই সব কিছু মিলে একটা পাওয়ারফুল ডোপামিন লুপ তৈরি করে। একটা ভিডিও দেখলেন, একটু ভালো লাগলো, ডোপামিন বেরোলো, সাথে সাথে আরেকটা প্রায় একই রকম ইন্টারেস্টিং ভিডিও সামনে হাজির। আবার দেখলেন, আবার একটু ভালো লাগলো, এই চক্র চলতেই থাকে। ইউজারকে আটকে রাখাই তো এদের ব্যবসার মডেল। এর ফলাফল তো আমরা চারপাশে দেখতেই পাই, যে দামি সময়টা হয়তো নিজের স্কিল বাড়ানোর কাজে বা ধরুন ভালো সম্পর্ক তৈরিতে বা কোনো ক্রিয়েটিভ কাজে লাগতো, সেটা চলে যাচ্ছে এই ভার্চুয়াল জগতে, যা বেশিরভাগ সময় ইনস্ট্যান্ট আনন্দ দিলেও লম্বা সময় কোনো লাভ বা উন্নতি আনে না। প্রোডাক্টিভিটি কমছে, গোলগুলো দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, এর একটা মেন্টাল এফেক্টও আছে। যখন একজন বোঝেন যে তার জরুরি কাজগুলো জমে যাচ্ছে, কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, বারবার ওই সহজ আনন্দের দিকেই চলে যাচ্ছেন, তখন তার মধ্যে একটা গিল্ট ফিলিং, মানে অপরাধ বোধ, উদ্বেগ, এমনকি ডিপ্রেশনও তৈরি হতে পারে। আত্মবিশ্বাসেও ধাক্কা লাগে। এটা একটা দুষ্ট চক্রের মতো, মানে মন খারাপ লাগছে তাই সহজ আনন্দ খুঁজছি, আবার সেই সহজ আনন্দের পেছনে ছুটতে গিয়ে জরুরি কাজ হচ্ছে না বলে আরও বেশি মন খারাপ লাগছে। তাহলে এই জটিল চক্র থেকে বেরোনোর একটা উপায় হিসেবেই কি ডক্টর ক্যামেরন শেপা ডোপামিন ডিটক্সের আইডিয়াটা দিয়েছেন? এই ডিটক্স শব্দটা শুনলেই তো মনে হয় শরীর থেকে বিষাক্ত কিছু বের করে দেওয়া। এখানে এর মানেটা কি? হ্যাঁ, আইডিয়াটা সেখান থেকেই ইন্সপায়ার্ড। ডোপামিন ডিটক্সের মূল ভাবনাটা হলো কিছু নির্দিষ্ট সময়ের জন্য, মানে কনশাসলি বা সচেতনভাবে, সেই সব ব্যবহার বা জিনিস থেকে নিজেকে পুরো বা আংশিকভাবে দূরে রাখা, যেগুলো আমাদের ব্রেনে অতিরিক্ত ডোপামিন দিয়ে আসক্তি তৈরি করছে বা আমাদের সময় আর মনোযোগ খাচ্ছে। এটা শরীর থেকে বিষ বের করার মতো ঠিক নয়, বরং মস্তিষ্ককে ওই অতিরিক্ত উদ্দীপনা যে লাগাতার স্রোত, তা থেকে একটা প্ল্যান করে বিশ্রাম দেওয়া। উদাহরণ হিসেবে বললে তাহলে হতে পারে স্মার্টফোনের ব্যবহার কমানো, সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেওয়া, ভিডিও গেম না খেলা বা পছন্দের জাঙ্ক ফুড এড়িয়ে চলা, বা হয়তো কারোর ক্ষেত্রে অনলাইন শপিং বা অন্য কিছু যা কন্ট্রোলের বাইরে চলে গেছে, সেগুলোকে থামানো। ঠিক ধরেছেন। মূল উদ্দেশ্য কিন্তু ডোপামিনকে শরীর থেকে একদম বাদ দেওয়া নয়, সেটা তো সম্ভাবও না, দরকারও নেই। ডোপামিন আমাদের অনেক জরুরি কাজের জন্য লাগে। উদ্দেশ্য হলো মস্তিষ্ককে এই হাইপার স্টিমুলেটেড বা অতি উদ্দীপিত অবস্থা থেকে বের করে এনে তার স্বাভাবিক সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করা। ভাবুন, একটানা খুব হইচইয়ের মধ্যে থাকলে যেমন আমরা আস্তে কথা শুনতে পাই না, তেমনি ব্রেন যখন সারাক্ষণ হাই ডোপামিনের বন্যায় ভাসে, তখন সে সাধারণ ছোটখাটো আনন্দ বা ভালো লাগাগুলো আর ফিল করতে পারে না। ডিটক্স এই ব্যালেন্স বা ভারসাম্য ফেরানোর একটা চেষ্টা। তার মানে এটা এক ধরনের রিসেট বাটন চাপার মতো, যাতে মস্তিষ্ক আবার সাধারণ শান্ত কাজগুলোতে, যেমন হয়তো একটা বইয়ের পাতায় মন দেওয়া বা খোলা হাওয়ায় হাঁটা বা প্রিয়জনের সাথে মন দিয়ে গল্প করা, এগুলোর মধ্যেও আনন্দ খুঁজে পায়, যে আনন্দগুলো হয়তো ওই তীব্র উদ্দীপনার ভিড়ে হারিয়ে গিয়েছিল। চমৎকার উপমা। হ্যাঁ, অনেকটা তাই। যখন ব্রেইন এই এক্সট্রা স্টিমুলেশন থেকে মুক্তি পায়, তখন ডোপামিন রিসেপ্টরগুলো, মানে যেগুলো ডোপামিন গ্রহণ করে, সেগুলো কিছুটা রেস্ট পায়। মনে করা হয় এর ফলে সেগুলোর সেন্সিটিভিটি আবার বাড়তে শুরু করে, অর্থাৎ কম উদ্দীপক কিন্তু স্বাস্থ্যকর বা দরকারি কাজের প্রতিও মনোযোগ দেওয়া বা সেগুলো থেকে আনন্দ পাওয়াটা সহজ হয়। ব্রেইনের যেন নতুন করে ক্যালিব্রেশন হয়। ধারণাটা বেশ পরিষ্কার হলো, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এটা কিভাবে করা যায়? নিশ্চয়ই এর জন্য কিছু নির্দিষ্ট স্টেপ বা পদ্ধতি আছে,
ডক্টর সেপাহকে এ ব্যাপারে কিছু বলেছেন? হ্যাঁ, ডাক্তার স্যাপা একটা কার্যকরী কাঠামোর কথা বলেছেন। যদিও এটা ব্যক্তিভেদে কিছুটা এদিক ওদিক করার সুযোগ আছে, কারণ সবার সমস্যা বা আসক্তির প্যাটার্ন একরকম নয়, তাই সমাধানটাও কিছুটা নিজের মতো করে নিতে হবে। তবে মূল ধাপগুলো মোটামুটি একই রকম। তাহলে সেই ধাপগুলো একটু শোনা যাক। প্রথম পদক্ষেপটা কি? প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি ধাপ হল চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। অর্থাৎ কোন ব্যবহার বা কোন জিনিসগুলো আসলেই সমস্যা করছে, কোনটাতে সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে, কোনটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কি বিশেষ কোনো অ্যাপ যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম, নাকি ইউটিউবের অতল গহ্বর, অনলাইন গেমিং, রাত জেগে ওয়েব সিরিজ দেখা, মুখরোচক কিন্তু আনহেলদি খাবার? আগে নিজেকে নিজে প্রশ্ন করে এই মূল সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। একটা লিস্ট করা যেতে পারে। নিজের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করা। আচ্ছা, তারপর? দ্বিতীয় ধাপ হল সময় নির্ধারণ বা শিডিউলিং। যে সমস্যাগুলো চিহ্নিত হল সেগুলোর থেকে কতটা সময় দূরে থাকতে হবে সেটা ঠিক করা। ডক্টর সেপাহের পরামর্শ হল শুরুটা হতে পারে রোজ নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য। যেমন ঠিক করা হলো সন্ধে 7টা থেকে 9টা কোনো ডিজিটাল ডিভাইস নয়, বা খাওয়ার সময় ফোন দূরে। আরেকটু অ্যাডভান্সড লেভেলে সপ্তাহে অন্তত একটা পুরো দিনকে ডিটক্স ডে হিসেবে রাখা যেতে পারে। সেদিন ওই নির্দিষ্ট কাজগুলো থেকে পুরোপুরি দূরে থাকার চেষ্টা, যেমন রবিবার কোনো সোশ্যাল মিডিয়া নয়, জাঙ্ক ফুড নয়। এই সময়টা ঠিক করা, এটা বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কারণ ওই সময়টায় যখন পুরনো অভ্যাসের টান আসবে, তখন তো অন্য কিছু করার দরকার পড়বে। খালি বসে থাকাও তো মুশকিল। ঠিক এখানেই তৃতীয় ধাপটা আসে, বিকল্প খুঁজে বের করা বা ফাইন্ডিং অল্টারনেটিভস। ওই ডিটক্স পিরিয়ডে কি করবেন তার একটা প্ল্যান আগে থেকে রেডি রাখা খুব জরুরি। এমন কিছু কাজ বাঁচতে হবে যা হয়তো চটজলদি তীব্র আনন্দ দেবে না, কিন্তু মনকে শান্ত রাখবে বা কোনোভাবে প্রোডাক্টিভ হবে। ডক্টর সেপাহর পরামর্শ অনুযায়ী এগুলো হতে পারে বই পড়া বা অডিও বুক শোনা, বাইরে প্রকৃতির মধ্যে হাঁটা বা দৌড়ানো, হালকা ব্যায়াম বা যোগা করা, মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, নিজের চিন্তা বা ফিলিংসগুলো জার্নালে লেখা, বা কোনো পুরনো শখ আবার শুরু করা, ছবি আঁকা, গান শোনা বা বাজানো, অথবা পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে সরাসরি কথা বলা, মানে কোয়ালিটি টাইম কাটানো। খুব দরকারি পরামর্শ। কারণ শুধু একটা দরজা বন্ধ করলে তো হবে না, অন্য কিছু জানালাও খুলে রাখতে হবে। ফাঁকা জায়গাটা পূরণ না হলে পুরনো অভ্যাসে ফেরা খুব সহজ। আর এরপর? চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে লম্বা সময়ের ধাপ হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। এটা কোনো একবারের সমাধান নয়, বরং লাইফস্টাইলের একটা পরিবর্তন। একদিন বা এক সপ্তাহের ডিটক্স হয়তো টেম্পোরারি একটা আরাম দেবে বা কিছুটা ক্ল্যারিটি আনবে, কিন্তু লম্বা সময়ের উপকার পেতে হলে আর ব্রেনের অভ্যাসের প্যাটার্ন বদলাতে হলে এই প্রসেসটা রেগুলারলি চালিয়ে যেতে হবে। এটা মানতেই হবে যে প্রথম দিকে কঠিন লাগবে। ব্রেনের ভেতর থেকে বারবার ওই সহজ আনন্দের জন্য একটা ছটফটানি আসবে, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে ধীরে ধীরে এই নতুন রুটিনটাই সহজ হয়ে আসবে আর পুরনো আনহেলদি অভ্যাসগুলো দুর্বল হতে শুরু করবে। তার মানে এটা অনেকটা মাসল তৈরির মতো। রেগুলার এক্সারসাইজ করলে যেমন মাসল বাড়ে, এখানেও রেগুলার প্র্যাকটিসে আত্মনিয়ন্ত্রণ আর মনোযোগের মাসল তৈরি হবে। খুব ভালো উপমা। ব্যাপারটা যদি একটু বড় করে দেখি, এই পুরো প্রক্রিয়াটা আসলে আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বা নমনীয়তার কনসেপ্টের উপর কাজ করে। আমাদের ব্রেন তো স্থির নয়, অভিজ্ঞতার মাধ্যমে এর গঠন, কানেকশন এগুলো বদলায়। যখন আমরা সচেতনভাবে পুরনো ক্ষতিকারক অভ্যাসের পথ এড়িয়ে চলি আর নতুন স্বাস্থ্যকর আচরণের প্র্যাকটিস করি, তখন ব্রেইনের নতুন নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ তৈরি হয় আর পুরনো পথগুলো দুর্বল হয়ে যায়। এটা শুধু ডোপামিন সিস্টেমকে রিসেট করতেই হেল্প করে না, আমাদের ওভারঅল উইল পাওয়ার আর সেলফ কন্ট্রোলের ক্ষমতাকেও বাড়ায়। দারুণ ব্যাখ্যা। তাহলে এই যে এত কষ্ট করে আইডেন্টিফাই করা, সময় বের করা, অল্টারনেটিভ খোঁজা আর নিয়মিত চালিয়ে যাওয়া, এর বিনিময়ে বাস্তবে কি কি বেনিফিট আশা করা যায়? ফলাফলগুলো কতটা বোঝা যায়?
উপকারগুলো বেশ কয়েকটা লেভেলে দেখা যায়, আর যারা এটা রেগুলার করেন তারা সাধারণত বেশ স্পষ্ট পরিবর্তন ফিল করেন। প্রথম আর সবচেয়ে চোখে পড়ার মতো হল মনোযোগ আর ফোকাস করার ক্ষমতা বেড়ে যাওয়া। যেহেতু ব্রেন কম ডিস্ট্র্যাক্টেড থাকে আর কম স্টিমুলেশনে অভ্যস্ত হতে শুরু করে, তাই কোনো একটা নির্দিষ্ট কাজে, যেমন পড়া বা লেখা বা কোনো আলোচনায় গভীরভাবে মন দেওয়া বা অনেক সহজ হয়ে যায়। কাজের কোয়ালিটিও বাড়ে। এটা তো স্টুডেন্ট বা প্রফেশনালদের জন্য বিশাল একটা ব্যাপার। আর ওই যে কাজ ফেলে রাখার অভ্যাস, সেটার কি হয়? সেটাও বেশ কমে আসে। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার একটা কারণ হলো কঠিন কাজের প্রতি অনীহা আর সহজ আনন্দের দিকে পালানো। যখন ব্রেন ওই সহজ আনন্দ থেকে কিছুটা দূরে থাকে, তখন কঠিন কিন্তু জরুরি কাজগুলো শুরু করা বা সেগুলোতে লেগে থাকাটা তুলনামূলকভাবে সহজ হয়, ফলে ওভারঅল প্রোডাক্টিভিটিও বাড়ে। তার মানে শুধু মনোযোগই বাড়ছে না, কাজ শেষ করার হারও বাড়ছে। আর পার্সোনাল ফিলিংসের দিক থেকে কোনো পরিবর্তন আসে? অবশ্যই। একটা বড় পরিবর্তন হলো সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হওয়া। যখন একজন বুঝতে পারেন যে সে তার নিজের ভেতরের টান বা অ্যাডিকশনকে কন্ট্রোল করতে পারছে, তখন তার কনফিডেন্স বাড়ে। এই কন্ট্রোলের অনুভূতি জীবনের অন্য দিকেও পজিটিভ এফেক্ট ফেলে। আরেকটা খুব মজার আর গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ছোট ছোট সাধারণ জিনিস থেকে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা ফেরা। হয়তো আগে এক কাপ চা খাওয়া বা বারান্দায় বসে বৃষ্টি দেখা বা বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করা, এগুলো খুব সাধারণ মনে হতো। কিন্তু ডিটক্সের পর যখন ব্রেন কম স্টিমুলেশনে অভ্যস্ত হয়, তখন এই সিম্পল মোমেন্টসগুলোই অনেক বেশি মিনিংফুল, শান্ত আর আনন্দদায়ক মনে হতে পারে। জীবনের কোয়ালিটি যেন বেড়ে যায়। বাহ, এটা সত্যি দারুণ একটা পরিবর্তন। এত বেশি উদ্দীপনার ভিড়ে আমরা হয়তো এই ছোট ছোট আনন্দগুলোকেই হারিয়ে ফেলি। তাহলে কি মানসিক শান্তির ক্ষেত্রেও এর কোনো প্রভাব আছে? নিঃসন্দেহে। যখন কেউ ফিল করেন যে তিনি তার সময় আর মনোযোগের উপর কন্ট্রোল ফিরে পাচ্ছেন, ডিজিটাল দুনিয়ার অপ্রয়োজনীয় হইচই থেকে নিজেকে কিছুটা দূরে রাখতে পারছেন আর নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারছেন, তখন স্বাভাবিকভাবেই একটা মানসিক শান্তি আসে। উদ্বেগ, অস্থিরতা কমে। এখানে একটা প্রশ্ন আসে কিন্তু, আমরা কি আমাদের ডিভাইস বা অভ্যাস দিয়ে কন্ট্রোলড হব, নাকি আমরা সেগুলোকে কন্ট্রোল করব? ডোপামিন ডিটক্স আসলে আমাদের সচেতনভাবে দ্বিতীয় পথটা বেছে নেওয়ার একটা শক্তিশালী টুল দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ডোপামিন ডিটক্স কোনো পানিশমেন্ট নয়, বরং এটা আমাদের অতি উদ্দীপিত মস্তিষ্ককে একটা জরুরি বিশ্রাম দিয়ে তাকে আবার সেন্সিটিভ করে তোলার একটা প্রসেস। এটা আমাদের শেখাচ্ছে জীবনের বড় লক্ষ্য বা গভীর আনন্দের জন্য অনেক সময় ছোট ছোট ইনস্ট্যান্ট কিন্তু টেম্পোরারি আনন্দের মোহ থেকে নিজেকে সচেতনভাবে সরিয়ে আনতে হয়। মোবাইল, গেম, জাঙ্ক ফুড বা অন্য যে কোনো অ্যাডিকশন যা আমাদের সময় আর মনোযোগ কেড়ে নিচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করতে পারলে রিয়েল লাইফে আমাদের আসল কাজ আর সম্পর্কের প্রতি মনোযোগ দিলে লম্বা সময়ের সাকসেস আর মেন্টাল পিস খুঁজে পাওয়াটা অনেক বেশি সম্ভব। একদম সারসংক্ষেপ এটাই। এটা এক ধরনের মেন্টাল ডিসিপ্লিন আর সেলফ অ্যাওয়ারনেস তৈরির অনুশীলন। আজকের এই যুগে যেখানে চারপাশ থেকে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য লাগাতার চেষ্টা চলছে, সেখানে এই স্কিলটা অর্জন করাটা হয়তো টিকে থাকার আর উন্নতি করার জন্য আগের চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে। এটা শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল নয়, এটা নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে আনার একটা পথ। নিঃসন্দেহে আজকের এই আলোচনা শোনার পর যদি কারো মনে হয় যে নিজের জীবনেও এরকম কিছু পরিবর্তন আনা দরকার, তাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক দিয়ে শেষ করি। ডোপামিন ডিটক্সের পুরো আইডিয়াটা বা সপ্তাহে একদিন পুরো ডিটক্স, এটা হয়তো শুরুতেই খুব বড় স্টেপ মনে হতে পারে, কিন্তু শুরু করার জন্য শুধু একদিনের জন্য বা এমনকি দিনের কয়েক ঘন্টার জন্য চেষ্টা করে দেখলে কেমন হয়। নিজের সবচেয়ে বড় মনোযোগক্ষেকো জিনিসটা বা অভ্যাসটা থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দূরে থেকে শুধু দেখা মনোযোগে, মানসিক অবস্থায় বা কাজের ইচ্ছায় কোনো পরিবর্তন আসছে কিনা। ফলাফলটা হয়তো নিজেকেই অবাক করে দিতে পারে। এই ছোট পদক্ষেপটাই হয়তো বড় পরিবর্তনের শুরু হতে পারে।